শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া। ৩ তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদৌস সেলিমের একটি গোপন বৈঠক হয়, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ১৬ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। ইলিয়াস ভাই, আপনি একের পর এক যেভাবে সবার মুখ উন্মোচন করতেছেন, এভাবে তো এরা দেশে বেশি দিন এই ভারতের দালালি করে টিকে থাকতে পারবে না ভাই। আপনি যেভাবে একের পর এক একদম ভিতর থেকে তাদের সমস্ত গোমর ফাঁস করে দিতেছেন, এইভাবে কিন্তু তারা বেশি দিন আমার মনে হয় না যে টিকে থাকবে। এই যে আসিফ নজরুল আইন উপদেষ্টা, এ যেভাবে ভারতের দালালি করে, যেভাবে ভারতকে টিকে রাখার জন্য রয়ের এজেন্ট হয়ে ভিতরে ভিতরে কাজ করতেছে, আপনি যে তথ্যগুলো দিলেন যে এখন পর্যন্ত নাকি হাজার হাজার আলেম জেরে, এখন পর্যন্ত বিডিআর হত্যা নিশ্চিত করা হচ্ছে না এবং বিডিআর যারা নির্দোষ বিডিআর তারা এখনও জেলের মধ্যে আছে, এভাবে যদি চলতে থাকে, মানুষ তো আসলে এগুলো জানে না, আমরাই জানতাম না। আমি কখনো কল্পনাও করি নাই যে এই যে ২৪শে জুলাই যে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, এই স্বাধীনতার পরেও এতগুলা মানুষ জেলে বন্দি থাকতে পারে। এটা কিভাবে সম্ভব ভাই? আলেম ওলামা কিভাবে জেলে থাকতে পারে? এখন পর্যন্ত নির্দোষ মানুষ কিভাবে জেলে থাকতে পারে? আমাদের আন্দোলনের তো এটাই ছিল, যাতে করে স্বৈরাচারকে দেশ থেকে তাড়ানো হবে এবং নিরপরাধ মানুষ জেলকন্ডি থেকে আয়না নামক ঘর থেকে বের হয়ে আসবে। আমাদের স্বাধীনতা তো এটাই ছিল। আমরা কি এখনও পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারছি? শুধুমাত্র মুখে যা একটু কথা বলতে পারতেছি। কিন্তু আগামীতে আমাদেরকে এরা আমাদের ট্রেনের যে ড্রাইভার করতেছে, তারা আসলে আমাদেরকে কোথায় গিয়ে নামায় দিবে বা কোথায় নিয়ে যেতে চাচ্ছে, এটা তো এখন পর্যন্ত কিছু বুঝতে পারতেছি না। আপনি একের পর এক একদম গভীর থেকে গভীর যে তথ্যগুলো বাহির করে নিয়ে আসতেছেন, এগুলো আসলে আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। শুনে খুব খারাপ লাগতেছে। আবার এটা ভেবে খুশি লাগতেছে যে আমরা আমাদের দেশের মানুষের মুখ থেকে এই সমস্ত তথ্য পাচ্ছি, যেগুলো ইতিপূর্বে আমরা কখনো এই বাংলাদেশের যে হলুদ নামক মিডিয়া যারা আছে, ভারতের এজেন্ট হয়ে যারা কাজ করে, হোক সেটা প্রথম আলো কিংবা ডেইলি স্টার, আরও এদের যারা উত্তরসূরি আছে, এদের থেকে আমরা কখনো এগুলো পাই না। এরা সবসময় শুধু জঙ্গি নাটক কীভাবে সাজানো যায়, কিভাবে বিভিন্ন গুজব ছড়িয়ে একটা ইস্যুকে আর একটা ইস্যুকে ঢাকিয়ে দেওয়া যায়, এরা সবসময় এগুলো নিয়ে কাজ করছে। কিন্তু আমাদের সকলের বেশিরভাগ মানুষের পছন্দের সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস ভাই, আমি আপনাকে ফলো করি এবং আমি আপনার সমস্ত ভিডিও দেখি। আপনার কথাবার্তা অত্যন্ত ভালো লাগে। পাশাপাশি পিনাকি ভট্টাচার্য স্যার, উনি যদিও সনাতন ধর্মী, কিন্তু উনি ইসলামের পক্ষে, ইসলামকে নিয়ে যত সুন্দরভাবে কথা বলে এবং আলেম ওলামাদের সাথে যেভাবে টকশোতে কথা বলে, অত্যন্ত আনন্দদায়ক। খুব ভালো লাগে ওনার কথাবার্তা। বিশেষ করে ওনার একটা বিষয় আমার খুবই ভালো লাগে, যেটা হচ্ছে উনি বিভিন্ন দেশের বিভিন্ন অবকাঠামোগুলো জটগুলোকে উনি খুলিয়ে দেয়, বিভিন্ন আইডিয়া উনি দেয়, যে আইডিয়াগুলো আসলে আমাদের দেশের যারা উপদেষ্টা পদে আছে ২-১ জন বাদে, তাদের মাথায় কখনো এই আইডিয়াগুলো কখনো আসে না। তাদের উচিত আপনার থেকে পরামর্শ নিয়ে এই সমস্যাগুলো সলভ করা। বিগত কয়েকদিন আগে আপনি একটা ভিডিও দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে, কিভাবে দেশে ভালো মানের ডাক্তার বানাতে হবে এবং বাংলাদেশের মানুষ যেন ইন্ডিয়াতে চিকিৎসা করতে যেতে না পারে। ইভেন ইন্ডিয়া দেশে মেডিকেল সায়েন্স এতটা উন্নত হবে যে ইন্ডিয়ারাই আসবে এই দেশে চিকিৎসা করতে। এটা নিয়ে একটা সুন্দর একটা আইডিয়া দিচ্ছেন। যদি এটা কাজে লাগাতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আইডিয়াগুলো কাজে লাগাতে পারে, ইনশাআল্লাহ আমাদের দেশ সামনের দিকে অতি শীঘ্রই এগিয়ে যাবে। সর্বোচ্চ 1 বছরের মধ্যে আমাদের এগুলো পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এখন বিষয় হচ্ছে আমাদের দেশের সরকার এটাকে কতটুকু কাজে লাগাতে পারে। পরিশেষে একটা কথা বলি ইলিয়াস ভাই, ফারুকির মতো মানুষ যদি উপদেষ্টা হতো, এটা যদি আগে জানতাম, কিংবা আসিফ নজরুলের মতো মানুষ আইন উপদেষ্টা এত গুরুত্বপূর্ণ পদে যাবে, এটা যদি আমরা আগে জানতাম, আমাদের মানুষ ইভেন অনেক মানুষ আন্দোলনে কখনোই শরিক হতো না। যদি জানতাম যে ফারুকির মতো মানুষ উপদেষ্টা হয়, এটা কিভাবে সম্ভব একটু বলেন। ফারুকির মতো মানুষ কিভাবে, একজন বউ ব্যবসায়ী, একজন সিনেমাটিক
যারা সিনেমা নিয়ে সবসময় ইয়া করে তারা কিভাবে উপদেষ্টা হয়, আর যারা ভারতের এজেন্ট হয়ে কাজ করে তারা কিভাবে উপদেষ্টা হয়? এখন পর্যন্ত প্রথম আলো, ডেইলি স্টার এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে পারে নাই। আসলে এরা পুরাই ব্যর্থ। এদের কারণে সরকার মানে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে সরকারকে। আমি সরকারকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, দ্রুত ভবিষ্যতে এরা যেন আপনার কাটা না হতে পারে এই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন। তো বলছিলাম ইলিয়াস ভাই, আপনি যে সমস্ত তথ্য বাহির করতেছেন আপনি আপনার কাজ চালিয়ে যান ইনশাল্লাহ। আমরা দরকার হলে আমরা আরও একবার আন্দোলন করব, দরকার হলে আমরা আরও রক্ত দিব। এরপরেও এই ধরনের আসিফ নজরুলের মতো মানুষদেরকে, ভারতের রয়ের এজেন্টদেরকে আমরা দেশে রাখবো না। এদের শাওনের লগে লুতুপুতু খেলা, শাওনের লগে আড্ডাবাজি করা, এই ধরনের মন মানসিকতা নিয়ে এদের আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ জায়গায় ওদেরকে রাখতে দিব না। কিভাবে এখন পর্যন্ত এই সময় আইসা কিভাবে নিরপরাধ মানুষ জেলে থাকে আর অপরাধী মানুষগুলো দেশের গণ্ডি পাড়িয়ে ভারতে চলে যায়, এটা কিভাবে সম্ভব? দেখেন, গত স্বৈরাচার পলানোর পর থেকে গত 2-3 মাসের মধ্যে কতজন এমপিকে জামিন করে ভারতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এটা কারা দিছে? এর দায়ী কারা নেবে? ওবায়দুল কাদের, ইলিয়াস ভাই বলছিল যে ওবায়দুল কাদের বিদেশে না দেশের মধ্যে আছে, কিন্তু কেউ গায়ে লাগায়নি। পরিশেষে দেশের মিডিয়াগুলো নিউজ করতেছে ওবায়দুল কাদের দেশ ছাড়ছে। এই দায়ভার কে নেবে? আসিফ নজরুল নেবে? কখনোই না। অথচ নিরপরাধ মানুষ, নিরপরাধ আলেমরা, নিরপরাধ অনেক ছেলেপেলেরা এখনো জেলে বসে আছে। তাদের খবর কি একবারও আসিফ নজরুলের কাছে যায়নি? মানে তারা কি জন্য আসছে, মানে তারা কি জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে আছে? তারা যে আমাদের গাড়ির যে ড্রাইভিং করতেছে, তারা যে আমাদের এই ট্রেনটাকে চালাচ্ছে, তারা আসলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে? কলকাতায় নাকি ভারতে? বলার মতো ভাষা নাই, শুনে অত্যন্ত খারাপ লাগছে। ইলিয়াস ভাই, আপনি আপনার কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ আমরা আছি আপনার সাথে। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।